স্নেহাশিস নামে শহরের এক নামকরা ডাক্তারবাবুর সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে ঠিক হয়। তাই প্রিয়াঙ্কা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি, কারণ তার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল সে ডাক্তারকেই বিয়ে করবে। কারণ ডাক্তার অনেক লোকের প্রাণ বাঁচিয়ে থাকে, আর ডাক্তার হলো ঈশ্বরের আরেক নাম। আর তার থেকেও ভালো ব্যাপার হলো যে ডাক্তারদের কাছে অনেক অনেক টাকা থাকে। তাই প্রিয়াঙ্কার মনের সমস্ত রকম আশা তার ডাক্তার বর পূরণ করতে পারবে। একদিন, জানিস রিনা, আমি খুব খুশি, কারণ স্নেহাশিস গাইনোকোলজি স্পেশাল ডাক্তার। আর স্নেহাশিসকে বিয়ে করলে আমি জীবনের সব সুখ পাবো। ওর রেগুলার পেশেন্ট সেবা করে অনেক টাকা নিয়ে আসবে, আর তারপর আমরা দুজনে মিলে অনেক ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াবো, বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, জীবনটা খুব মজাই কাটাবো। এই শোন, আমাকে এসব গল্প বলিস না। আমি ভালো করেই জানি ডাক্তারের জীবন কেমন হয়, কারণ আমার বাবা একজন ডাক্তার। ওদের জীবনে পরিবারের জন্য কোনো সময় থাকে না, সব সময় কাজ নিয়ে ব্যস্ত। রাত্রিবেলা ঘুমানোর সময়ও পেশেন্ট ফোন করে জ্বালাতন করে। এই, তুই এসব বলে আমাকে একদম ভয় দেখাবি না বলে দিলাম। আসলে আমার স্নেহাশিসের সঙ্গে বিয়ে হচ্ছে বলে তোর হিংসা হচ্ছে, কারণ স্নেহাশিস কিন্তু খুব হ্যান্ডসাম আর লম্বা। রিনা তার বান্ধবীর কথা শুনে চুপ করে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর স্নেহাশিসের সঙ্গে প্রিয়াঙ্কার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রথম দিন, বলছি শোনো না, আজকে আমি তোমার জন্য কি রান্না করব বলো? তুমি তো কালকে বললে যে তুমি সকাল সকাল চেম্বারে বেরিয়ে যাবে, তাই আমি ভেবেছি তোমার জন্য পাতলা করে মাংসের ঝোল আর ভাত রান্না করে দেবো। না না, তোমার এখন রান্না বান্না করার কোনো প্রয়োজন নেই। তুমি এখন একটু আরাম করো তো, কেননা কালকে যখন বিয়ে হচ্ছিল তখন তো তোমার মাথা ঘুরছিল, আর আমি তোমার গায়ে হাত দিয়েও দেখেছি, তোমার গায়ে সামান্য জ্বরও ছিল। তাই তোমাকে এখন কোনো কাজ করতে হবে না, তুমি সারাদিন রেস্ট করো। মানে আমার মাথা ঘুরছিল আর গা হালকা গরম, মানে আমার জ্বর আছে? মোটেই না, আমি একদম সুস্থ আছি। আমাকে তুমি অসুস্থ করার চেষ্টা করবে না। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ, আজকে সন্ধ্যাবেলা আমার বন্ধুর বাড়িতে কিন্তু নিমন্ত্রণ আছে, তাই তুমি চেম্বার থেকে তাড়াতাড়ি ফিরে আসবে, আমরা নিমন্ত্রণ খেতে যাব। না প্রিয়াঙ্কা, আমার আজকে তাড়াতাড়ি কোনো মতেই ফিরে আসা সম্ভব হবে না, কারণ আজকে 5টা ওটি আছে, তারপর রাত্রেবেলা আমাকে ইমার্জেন্সি পেশেন্ট দেখতেও হবে। তাই তুমি একাই নিমন্ত্রণ খেতে চলে যাও প্লিজ। এই বলে স্নেহাশিস তখনই তার বউকে মাথা ঘোরার এবং সর্দি কাশি জ্বরের কিছু ওষুধ লিখে দেয়, আর নিজে চেম্বারের জন্য বেরিয়ে পড়ে। এর ফলে প্রিয়াঙ্কার ভীষণ পরিমাণে মন খারাপ করে। সে সারাদিন বাড়িতে একা একা বসে থাকে, আর সন্ধ্যাবেলা সে বারবার স্নেহাশিসকে ফোন করে, কিন্তু সে এতটাই ব্যস্ত থাকে যে নতুন বউয়ের ফোন পর্যন্ত ধরতে পারে না। এমন সময় প্রিয়াঙ্কা রাগ করে একাই নিমন্ত্রণ খেতে চলে যায়। কিরে, নতুন নতুন বিয়ের পর বরকে ছাড়া নিমন্ত্রণ খেতে চলে এলি? আমি তো তোকে আর তোর বরকে একসঙ্গে নিমন্ত্রণ করেছিলাম, তাহলে আমাদের ডাক্তার জামাইবাবু কোথায় গেল? আর বলিস না, সকালবেলা ঘুম থেকে উঠে চেম্বারে গেছে, আর সন্ধ্যাবেলা নাকি পেশেন্টদের নিয়ে ব্যস্ত। অনেকবার ফোন করেছি, ফোন পর্যন্ত ধরেনি। ছাড়, বাদ দে ওর কথা। আমরা একসঙ্গে গল্প করি, তারপর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, কারণ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। সকালে ঘুম থেকে উঠে রান্নাও করতে হবে তো। ওর সকালবেলা আবার একটা ওটি আছে। দেখেছিস, সেদিন তো আমার উপর খুব রাগ করলি। আমি তোকে বলেছিলাম না যে ডাক্তারদের জীবন একেবারে অন্য রকমের হয়, পুরো পেশেন্টদের সেবায় নিয়োজিত। এবার দেখ, তাই হচ্ছে তো। আমার বাবাও কিন্তু ঠিক এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি, বুঝলি? তুই মন খারাপ করিস না, ধীরে ধীরে নিজেকে অভ্যস্ত করে নিবি। প্রিয়াঙ্কা রিনার কথা শুনে একেবারে চুপ করে থাকে। আর কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কার খাওয়া দাওয়া হয়ে গেলে সে বাড়িতে ফিরে এসে বরের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আর মাঝরাত্রিবেলা স্নেহাশিস বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে ভালো করে স্নান করে ফ্রেশ হওয়ার পর সে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা প্রিয়াঙ্কা যখন ঘুম থেকে ওঠে, তখন সে দেখে যে ইতিমধ্যেই তার বর চেম্বারে বেরিয়ে গেছে। এই দেখে প্রিয়াঙ্কার মাথা গরম হয়ে যায়। আজকে আমাদের হানিমুন নিয়ে ডিসকাস করার কথা ছিল যে আমরা কোথায় ঘুরতে যাব, কিন্তু আমি ঘুম থেকে ওঠার আগেই আমার বর চেম্বারে চলে গেছে। কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না, আজকে আমি এই বিষয়ে কথা বলেই ছাড়বো। এই বলে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আর টিফিন বাক্সে খাবার প্যাক করে নিয়ে স্নেহাশিসের চেম্বারের দিকে রওনা দেয়। কিন্তু সেখানে গিয়ে দেখে যে বরের চেম্বারের সামনে হাজার হাজার মানুষ লাইন দিয়ে বসে আছে। আর প্রিয়াঙ্কাকেও সেই লাইনে দাঁড়াতে হয়, কারণ সে যখন চেম্বারে ঢুকতে যায় তখন স্নেহাশিসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কমল বলে, ম্যাম, আপনি এখন এইভাবে ঢুকতে পারবেন না, কেননা স্যার আমাকে বলেছে যে সবাই লাইনে দাঁড়াবে, তারপর একে একে চেম্বারে ঢুকবে। আর আমি জানি আপনি ওনার ওয়াইফ, কিন্তু ওনার ফ্যামিলি মেম্বার এলেও উনি অ্যালাউ করতে বারণ করেছেন, তাতে ওনার কাজে ডিস্টার্ব হয়। কমলের কথা শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে লাইনে দাঁড়িয়ে পড়ে। আমার বরের সঙ্গে দেখা করার জন্য আমাকে নাকি লাইন দিতে হবে? কি দিনকাল এসে পড়লো, আমার কপালটাই খারাপ। এভাবেই দেখতে দেখতে 1 ঘন্টা কাটে আর প্রিয়াঙ্কা তার বরের চেম্বারে ঢোকার সুযোগ পায়। তখনই হঠাৎ করে স্নেহাশিস নিজের বউকে দেখে চমকে ওঠে।
কি ব্যাপার প্রিয়াঙ্কা, তুমি আজকে চেম্বারে এলে? আসলে সকালে আমি দেখলাম তুমি অঘরে ঘুমাচ্ছিলে, তাই তোমাকে আমি ডিস্টার্ব করিনি। আর তুমি কখন এসেছো? ওই দেখো, বেকার বেকার আবার টিফিন বাক্স করে খাবার প্যাক করে আনতে গেলে কেন? আমি তো কমলের সাথে খেয়ে নিয়েছি। আমি কি করে বুঝবো বলো যে তুমি খেয়েছো? আর তুমি যে প্রাইম মিনিস্টারের থেকেও বেশি ব্যস্ত সেটা আমি আজকে বুঝতে পারলাম, কারণ আমি 1 ঘন্টা থেকে অপেক্ষা করছি, লাইনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করব বলে। আর তুমি এতটাই ব্যস্ত যে তোমাকে আমি অন্তত 100 বার ফোন করেছি, কিন্তু তবুও তুমি আমার ফোন ধরোনি। বেকার বেকার তোমার জন্য আমি খাবার নিয়ে আসতে গেলাম। প্রিয়াঙ্কার কথা শুনে স্নেহাশিস ফোন হাতে নিয়ে দেখেছে আর প্রিয়াঙ্কার 100টা মিস কল। এর ফলে সে তখনই তার বউয়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে। শুধু তাই নয়, সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কমলকে ডেকে খুব বকাবকি করে। আচ্ছা, এসব এখন বাদ দাও, তুমি বলো আমরা কোথায় হানিমুনে যাব? তোমার সঙ্গে কবে থেকে আমি এই বিষয়ে কথা বলতে চাইছি, কিন্তু তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। আমি কিন্তু তোমার কোনো কথা শুনতে চাই না। আমি 1 সপ্তাহের মধ্যে আমাদের টিকিট বুক করে ফেলবো। আরে ওসব কথা বাদ দাও তো, তুমি আমার চোখের দিকে ভালো করে তাকাও তো দেখি। তোমার চোখটা কেমন যেন হলুদ হলুদ মনে হচ্ছে। তোমার জন্ডিস হলো না তো? এই জন্যই বলি ভালো করে খাওয়া দাওয়া করো। আর দেখো, তোমার গায়ের রংটাও যেন কেমন একটু ফ্যাকাসে মনে হচ্ছে। আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। বরের এমন কথা শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তখনই তার বরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। আমার কিন্তু মোটেই বিষয়টা ভালো লাগছে না। আমার জন্ডিস হয়নি, তুমি একটু চুপ করবে প্লিজ। আর তুমি যদি এরকম করতে থাকো তাহলে নিশ্চয়ই আমি একদিন পাগল হয়ে যাব, তখন আমাকে পাগলের ডাক্তার দেখাতে হবে। ঠিক এমন সময় সেখানে 2টো পেশেন্ট ঢুকে আসে আর প্রিয়াঙ্কাকে চেয়ার ছেড়ে উঠে পড়তে হয়। ডাক্তারবাবু, কালকে থেকে আমার খুব পেট ব্যথা, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি বাইরে থেকে শুনতে পেয়েছি যে আপনি আপনার বউয়ের সঙ্গে ঝগড়া করছেন। কি করব বলুন? আমি যদি বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকি তাহলে আপনার চেম্বারের বাইরেই হয়তো আমার হয়ে যাবে, তাই আমি পেট চেপে রেখে ভেতরে চলে এলাম। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি বসুন, আমি আপনাকে প্রেসক্রাইব করে দিচ্ছি। দেখবেন আপনি একদম ঠিক হয়ে যাবেন। আর প্রিয়াঙ্কা, তুমি এখন বাড়িতে যাও, আমি বাড়ি থেকে তোমার সাথে কথা বলছি, কেমন? এই বলে স্নেহাশিস তার বউকে বাড়িতে পাঠিয়ে দেয়। আর ধীরে ধীরে এভাবেই প্রিয়াঙ্কার রাগের পাহাড় জমতে থাকে, কারণ প্রত্যেক দিনই তার বর ভীষণ পরিমাণে ব্যস্ত থাকে আর সে মোটেই তার বউকে সময় দিতে পারে না। আর একদিন স্নেহাশিস তার বউয়ের সঙ্গে সময় কাটাবে বলে ডাক্তারের চেম্বার থেকে ছুটি নেয়। ফলে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর তারা দুজনে মিলে রান্না করবে বলে রান্নাঘরে যায়। কিন্তু এমন সময় স্নেহাশিসের ফোন বেজে ওঠে। বাবা, বলছি যে কালকে থেকে আমার কেমন পেটটা ফুলে যাচ্ছে। আমার মনে হয় পেটের মধ্যে যন্ত্রপাতির কোনো গন্ডগোল হয়েছে। কি করব বলো তো? তুমি যে ওষুধগুলো দিয়েছিলে সেগুলো কিন্তু কাজ করছে না। আরে কাকিমা, আপনার পেটে কোনো গন্ডগোল হয়নি তো? আসলে আপনাকে কতবার বারণ করেছি যে ভাজা পোড়া সিঙ্গাড়া আলুর চপ কিছু খাবেন না, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শোনেন না। আপনার নিশ্চয়ই গ্যাস হয়েছে, সুতরাং একটা প্যানফর্টে কিংবা র্যানটা খেয়ে নিন, দেখবেন ঠিক হয়ে যাবে। আর এখন বয়স হচ্ছে তো, ভুলভাল খাওয়া বন্ধ করুন, বুঝেছেন? এই বলে স্নেহাশিস ফোন রেখে দেয়। এমন সময় প্রিয়াঙ্কা আবার তার বরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তুমি কেন বেকার বেকার ছুটি নিলে বলো তো? আমার তো মনে হচ্ছে তুমি তোমার চেম্বার বাড়িতে তুলে নিয়ে এসেছো। এখন সবাই ফোন করে তোমার থেকে প্রেসক্রিপশন চাইছে। তোমার জীবনে আমার জন্য একটুও সময় নেই বলো? আমি কোন কুলক্ষণে যে এরকম একটা ডাক্তারকে বিয়ে করেছিলাম কি জানি। দেখো, আমি মানছি যে আমি তোমাকে সময় দিতে পারি না, কিন্তু কি করবো বলো? মানুষের সেবা করা ডাক্তারদের পরম ধর্ম, আর তারপরে আছে তার পারিবারিক ধর্ম। সুতরাং তুমি প্লিজ কিছু মনে করো না। আর আমি কিছুদিনের জন্য একটা বড় ছুটির অ্যাপ্লাই করেছি, তখন আমি তোমাকে নিয়ে ঘুরতে যাবো। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর প্রিয়াঙ্কা তার বরের সঙ্গে হানিমুনে যাবে বলে ব্যাগপত্র গুছিয়ে নেয়। কিন্তু এমন সময় স্নেহাশিস মুখ ছোট করে বাড়িতে ফিরে আসে আর তাকে দেখে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়, কারণ সে তার বরকে এরকম অবস্থায় আগে কখনো দেখেনি। কি ব্যাপার, তুমি এরকম মুখ ছোট করে আছো কেন? আমি কিন্তু ব্যাগ গুছিয়ে ফেলেছি। 2 ঘন্টা পর আমাদের ফ্লাইট আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমরা বেরোবো। তারপর আমরা ইউরোপে গিয়ে অনেক মজা করব। এইবার আমাদের ঘুরতে যাওয়া হবে না মনে হচ্ছে, জানো তো? আমি ভীষণ বিপদে পড়েছি প্রিয়াঙ্কা। আজকে আমার চেম্বারের মেডিকেল কাউন্সিল থেকে লোক এসেছিল, তারা বলছে আমার রেজিস্ট্রেশন বাতিল করে দেবে, আর গাইনোকোলজিস্ট ডাক্তার হিসেবে আমার আর কোনো নাম থাকবে না। আমি এবার কি করবো বলো তো? আমার ক্যারিয়ার তো একেবারে শেষ হয়ে যাবে। প্রিয়াঙ্কা এমন কথা শুনে খুবই ভয় পেয়ে যায়, কারণ তার বর শহরের নামকরা ডাক্তার আর বরের কেরিয়ার নষ্ট হয়ে গেলে সেই ব্যাপারটা কিছুতেই সহ্য করতে পারবে না। তাই সে যাই হোক করে তার বরকে সাহায্য করতে রাজি হয়। স্নেহাশিস যখন তাকে পুরো ঘটনা জানায় তখন প্রিয়াঙ্কা আরো বেশি ভয় পেয়ে যায়। আসলে আজকে যখন প্রিয়াঙ্কার বর সকালবেলা চেম্বারে যায় তখন সে দেখে যে তার চেম্বারে তালা লাগানো আছে আর বাইরে পেশেন্টরা ভিড় করে সেই চেম্বারে ঢিল মারছে, কারণ গাইনোকোলজিস্ট হিসেবে সে যে ওষুধপত্রগুলো দিয়েছিল সেই ওষুধের সব উল্টোপাল্টা কাজ হয়েছে আর সবার শরীর আরো বেশি খারাপ হয়ে গেছে। এমনকি অনেক পেশেন্ট হসপিটালেও ভর্তি আছে। তুমি বলছোটা কি? তোমার ওষুধ কখনো ভুল হতে পারে না। আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারবো না। তুমি চিন্তা করো না, এই কাজটা যে করেছে সে নিশ্চয়ই ধরা পড়বে, তুমি দেখো।
আমি কি করবো বলো? আমার ওই ওষুধের ডিপার্টমেন্ট, মানে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলে, তাদের মধ্যে মূল হলো কমল। ওই সমস্ত কিছু ওষুধপত্র দেখাশোনা করে। আর আমি ওকে এতটাই বিশ্বাস করি যে আমি আমার চেম্বারে সিসিটিভি পর্যন্ত লাগাই না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তুমি একদম চিন্তা করো না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রিয়াঙ্কা একদিন নকল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেজে কমলকে ফোন করে। আর কমল সেই ফোন ধরার পর বলে, হ্যাঁ বলুন না, আমাদের ডাক্তারবাবু চেম্বার বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি যদি ওষুধের ব্যবসা করতে চান তাহলে আমাকে পার্সোনালি ওষুধ প্রোভাইড করতে পারেন। আমি অন্য কোনো চেম্বারে পাঠিয়ে দেবো। তবে হ্যাঁ, ওষুধের মধ্যে যেন ভুলভাল ইনগ্রিডিয়েন্ট বেশি মেশানো থাকে, তাতে আমাদের প্রফিটটা বাড়বে। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আমি ভুলভালের পরিমাণ বেশি রাখবো, তাতে আপনারও প্রফিট বাড়বে আর আমারও প্রফিট বাড়বে। প্রিয়াঙ্কা চালাকি করে সেই কল রেকর্ডিং করে নেয়। আর প্রিয়াঙ্কা যখন তার বরকে সেই রেকর্ডিং শোনায়, তখন স্নেহাশিস কিছুতেই নিজের কানে বিশ্বাস করতে পারে না, কারণ সে কমলকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। যার ফলে স্নেহাশিস প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তখনই সেই কল রেকর্ডিং নিয়ে পুলিশের কাছে যায়। এর ফলে পুলিশ অফিসার কমলকে গ্রেপ্তার করে। বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি, আমাকে ইচ্ছা করে ফাঁসানো হচ্ছে। ওই ডাক্তারবাবুই মেন বদমাইশ, আমাকে দয়া করে ধরে নিয়ে যাবেন না, আমার পরিবার আছে। পুলিশ অফিসার কিছুতেই কমলের কথা শুনতে চায় না, কমলকে তখনই জেলে ভরে দেয়। আজকে যদি তুমি আমার উপকার না করতে তাহলে আমার ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যেত প্রিয়াঙ্কা। আর এতদিন আমি তোমাকে সময় দিতে পারিনি, তার জন্য তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আর এবার থেকে আমি আমার কাজ পরে রাখবো, এখন তোমার সাথে ঘুরতে যাব। না না, ঠিক আছে, আমি তোমার উপর একটু বেশিই রাগ দেখিয়েছি, কারণ তুমি ডাক্তার বাবু আর মানুষ সেবা করাই তোমার ধর্ম। তাই তুমি আগে সবাইকে সেবা করে সুস্থ করো, তারপর তুমি যখন সময় পাবে তখন আমার সঙ্গে সময় কাটাবে। প্রিয়াঙ্কার এমন কথা শুনে তার বর খুবই খুশি হয়। এভাবেই কিছুদিন কাটে আর একদিন ছুটি নিয়ে স্নেহাশিস তার বউয়ের সঙ্গে দূরে ঘুরতে যায়। আর সেখানে গিয়ে তারা দুজনে অনেক মজা করে। এভাবেই প্রিয়াঙ্কা তার বরের সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে।